এই অপারেশন সিঁদুর এবং পেহেলগাঁও ঘটনার পর যে কড়া জবাব দিয়েছে ভারত, সেখানে ভারতীয় সেনাবাহিনীর বড় সড় সাফল্য। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এটা বড় সড় সাফল্য ভারতীয় সেনাবাহিনী। দেখো, এখন পর্যন্ত বড়সড় সাফল্যই বলা যাচ্ছে। তার কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সেনাবাহিনী কি করলো এই 4 দিনে, তারা কি করেছে। প্রথমেই তোমাকে বলছি, যেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, আমি সেই তথ্যগুলোই বলছি। সেটা হচ্ছে 9টা পাক জঙ্গি, মূলত এগুলো হচ্ছে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং একই সঙ্গে হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি। এই জঙ্গি ঘাঁটিগুলোর মধ্যে 5টা পিওকের মধ্যে এবং 4টে পাকিস্তানের মাটিতে। এই 9টা জঙ্গি ঘাঁটি, যেখান থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, বারবার ভারতে সন্ত্রাসবাদ ঘটানো হতো, সেই 9টা জঙ্গি ঘাঁটিকে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর একদম গুঁড়িয়ে দিয়েছে। এই 9টা জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মুরিদকে এবং বাওয়ালপুর, এটা হচ্ছে লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার বলা হতো। এই মুরিদকে এবং বাওয়ালপুরের এই যে জঙ্গি ঘাঁটি, সেটাকেও ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে। মাসুদ আজহার বা হাফিজ সঈদ, এই রকম যারা একদম ভারতবর্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা জঙ্গি কার্যকলাপ ঘটাচ্ছে, ষড়যন্ত্র করছে, তাদের আস্তানা এইগুলোতে বড়সড় আঘাত হানা গেছে। এবং তুমি জানো যে মাসুদ আজহারের পরিবারের 10 জন এবং তার 4 অনুচর সহ 14 জনের মৃত্যু হয়েছে। ঠিক একইভাবে এই সংখ্যাতে যেটা জানা যাচ্ছে যে অন্তত 100 জন জঙ্গির মৃত্যু হয়েছে। এই 9টা জঙ্গি ঘাঁটিতে অন্তত 100 জন জঙ্গির মৃত্যু হয়েছে। এবং এই শুধু 100 জন যে জঙ্গির মৃত্যু হয়েছে, তার মধ্যে অন্তত 3 জন জঙ্গি রয়েছে যারা কুখ্যাত জঙ্গি হিসাবে পরিচিত, যারা একের পর এক ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে করেছে। সেই 2001 সালের কান্দাহার 1999 সালের সেই 1999 সালের কান্দাহার বিমান ছিনতাই থেকে একদম 2008-এ মুম্বাইয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, এই সমস্ত জঙ্গিদের এবং এমনকি পুলওয়ামাতে যে সিআরপিএফ জওয়ানদের ওপর যে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের যারা মাস্টার মাইন্ড, যারা যুক্ত বা যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই সবের সঙ্গে যারা জড়িত ছিল সরাসরি, তাদেরকে নিকেশ করা সম্ভব হয়েছে। এরপরে আমি তোমার কাছে আসি যে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর ওপর কি আঘাত হয়েছে। আজকে তুমি শুনেছো যে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভারতের অভিযান ছিল জঙ্গিদের বিরুদ্ধে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান সেনাবাহিনী সেই জঙ্গিদের হয়ে ব্যাট করতে নেমে পড়ে। আমরা দেখেইছি জঙ্গিদের শেষকৃত্যে কীভাবে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসাররা সেখানে তাদেরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিল। এ অভাবনীয় বিষয়, ভাবা যায় না। ঠিক সেই পাকিস্তানের সেনাবাহিনী যখন ভারতবর্ষের 15টি শহরকে লক্ষ্য করে বিভিন্ন সেনা ছাউনি লক্ষ্য করে আঘাত আনতে শুরু করে, তখন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে আঘাত পাল্টা পাকিস্তানে হানা হয়, তাতে জানা যাচ্ছে 35 থেকে 40 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। 11টা এয়ারবেস সহ পাকিস্তান সেনাবাহিনীর 13টি জায়গায় গুরুতর আঘাত আনা হয়েছে। আঘাত আনা হয়েছে কোথায়? ইসলামাবাদে, লাহোরে, করাচিতে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে আটকে গেছে পাকিস্তানের চীনা ক্ষেপণাস্ত্র। চেষ্টা করেও ভারতীয় সীমানায় বারবার ঢুকতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের ফাইটার জেট। পাকিস্তানের ব্যবহার করা অসংখ্য তুরস্ক থেকে আনা ড্রোন, সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বাহিনী। এবং শুধু তাই নয়, এটা তো গেল যেরকম আমি তোমাকে বললাম যে ভারতীয় সেনাবাহিনীর স্থলসেনা এবং এয়ারফোর্সের সাফল্য, ঠিক একইভাবে সমান কার্যকারিতার সঙ্গে ভারতীয় নৌবাহিনী আরব সাগরের ওপর দিয়ে পাকিস্তান যে সমস্ত ফাইটার জেট ঢোকানোর চেষ্টা করেছিল, সেগুলো ভারতীয় যুদ্ধজাহাজ থেকে MiG-21K, সেই MiG-21K অত্যন্ত সতর্ক পাহারার সঙ্গে সেগুলোকে সব আটকেছে। এবং ভারতীয় সেনাবাহিনীকে এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বিএসএফও। এবং এই একই সঙ্গে বেশ কিছু বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী মিলে জঙ্গিদের লঞ্চ প্যাড, অর্থাৎ যে সমস্ত জায়গায় এসে জঙ্গিরা থাকে এবং সুযোগ বুঝে
জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে, সেই জঙ্গিদের লঞ্চ প্যাডও, অনেকগুলি লঞ্চ প্যাডও ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ। ফলে নানাভাবে জঙ্গিদের বিরুদ্ধে ভারতের যে অভিযান, তাতে যেরকম বড়সড় সাফল্য, এবং তাতে পাকিস্তান সেনাবাহিনী যখন জঙ্গিদের পাশে এসে দাঁড়ায়, তখন তাদেরকেও বড়সড় আঘাত করতে সফল হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরকমটাই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে বিষয়গুলো সামনে এসেছে, যেটা বারবার আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, তার কামাল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল, এবং এয়ার ডিফেন্স ওয়েপন ব্যবহার করেছে ভারত। আজকের যে প্রেস ব্রিফিং, সেখানে ডিজিএমও রাজীব খাই কি বলেছেন শোনাবো। पिछले कुछ सालों में आतंक की गतिविधियों का कैरेक्टर जो है उसमें कुछ बदलाव आ रहा था। अब हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री, और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था, क्योंकि आतंकियों पर हमारे सटीक हमले लाइन ऑफ कंट्रोल और इंटरनेशनल बाउंड्री को पार करे बिना किए गए थे। हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा। इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। हमारी इन्वेंट्री में शामिल काउंटर मैन्ड एरियल सिस्टम्स, इलेक्ट्रॉनिक वॉरफेयर के साधन और एयर डिफेंस वेपन्स का इंडियन एयरफोर्स के इसी प्रकार के सिस्टम्स के साथ एक अनोखा मिश्रण किया गया। कोई मौका नहीं था कि पाकिस्तान एयरफोर्स ये मल्टी टियर डिफेंस को पार करके पीछे हमारी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशंस को टारगेट कर पाए। আমি আবারও চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন অতনু হালদার সরাসরি নিউজরুম থেকে। অতনু, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল পাকিস্তানকে একাধিক স্তরে একেবারে আটকে দেওয়া হয়েছে। দেখো, একবারই তাই। এক তো হচ্ছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল, এবং দুই হচ্ছে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কতটা ব্যর্থ হয়েছে সেটাও বলবো। ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল কেন বলছি, তার কারণ হচ্ছে চাইনিজ ক্ষেপণাস্ত্র যেটা পাকিস্তান ব্যবহার করে এয়ার টু এয়ার, সেইটা মারার চেষ্টা করেছিল। ভারতবর্ষের বিভিন্ন শহর লক্ষ্য করে, ভারতবর্ষের সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে এই এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, চীনা ক্ষেপণাস্ত্র পাকিস্তানের তরফ থেকে মারার চেষ্টা হয়। শুধুমাত্র তাই নয়, পাকিস্তানের যে ফাইটার জেট, সেই জেটগুলো প্রায় 200 বারের ওপর ভারতীয় আকাশসীমার মধ্যে ঢোকার চেষ্টা করে। সেটা কখনো সীমানা পার করে, মানে রাজস্থানের দিক থেকে, জম্মু কাশ্মীরের দিক থেকে, পাঞ্জাবের দিক থেকে, আবার কখনো আরব সাগরের দিক থেকে হয়ে গুজরাটের দিকেও 200 বার চেষ্টা করে। প্রত্যেকটা ক্ষেত্রে এই ফাইটার জেটগুলোকে আটকে দেওয়া সম্ভব হয়েছে। শুধু আটকে দেওয়া সম্ভব হয়েছে তাই নয়, কয়েকটা ক্ষেত্রে পাকিস্তানের এই ফাইটার জেটগুলোকে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় এয়ারফোর্স তাদের মাটিতেই নামিয়ে দিতে সক্ষম হয়েছে। সেই ফাইটার জেটগুলোকে পাকিস্তানের মাটিতেই নামিয়ে দিয়েছে ভেঙে, এটাও তারা সক্ষম হয়েছে, এবং সেগুলো ভেঙে পড়ার পর পাকিস্তানের মাটিতেই ভেঙে পড়ে। এর বাইরে যে লং রেঞ্জ রকেট, এগুলো বারবার পাকিস্তানের তরফ থেকে ভারতের সীমান্ত লক্ষ্য করে, ভারতকে উদ্দেশ্য করে মারা হয়েছে, সেগুলোকেও আটকানো সম্ভব হয়েছে। এবং শুধু তাই নয়, যে তুরস্ক থেকে যে ড্রোন নিয়ে এসছে পাকিস্তান, সেই ড্রোনের মাধ্যমে বারবার ভারতের আকাশে সেই ড্রোন পাঠিয়ে, বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই, বা প্রায় একটা দুটো, মানে পাঞ্জাবের একটা ক্ষেত্রে শুধু ফিরোজপুরে একটা ড্রোন ঢুকে পড়েছিল। এর বাইরে অসংখ্য ড্রোন যেগুলো বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েছিল, সেইগুলোকে সমস্ত আটকানো সম্ভব হয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। আর আমি বলছি, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম
তার সবথেকে জোরালো এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদের কাছে নূর খান এয়ারবেসে তাদের সবথেকে মানে বড়সড় এয়ার ডিফেন্স সিস্টেম এবং সবথেকে জোরালো এয়ার ডিফেন্স সিস্টেম আছে বলে দাবি করা হয়। সেই নূর খান এয়ারবেসে ভারত একদম সেখানে অ্যাটাক করেছে এবং সেই নূর খান এয়ারবেসে যে স্পেসিফিক অ্যাটাক করা হয়েছে ইসলামাবাদের কাছে, সেই নূর খান এয়ারবেসের অ্যাটাক পাকিস্তান আটকাতে পারেনি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারেনি, সেখানে স্পেসিফিক অ্যাটাক করা হয়েছে। অথচ বলা হয় যে ওই নূর খান এয়ারবেসের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাই সব থেকে জোরালো। ফলে এটাও তুমি বুঝতে পারছো যে কিভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কতটা সক্রিয় সেইটাও এই 4 দিনে প্রমাণ হয়ে গেছে। একেবারে ধন্যবাদ অতনু।